ফারহানা পারভিন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ব্যবসায়িক মন্দায় ঋণ শোধ করতে না পেরে বিপাকে পাবনার কয়েক হাজার ক্ষুদ্র তাঁতি, অনেকেই গ্রাম ছাড়া। দেশের 7 নদীর পানি বিপদসীমার উপরে, এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। ফরিদপুরে পদ্মায় ভাঙন, হুমকিতে শহর রক্ষা পান। এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। ব্যবসায়িক মন্দায় ঋণ শোধ করতে না পেরে দেশের অন্যতম তাঁত প্রধান জেলা পাবনায় গ্রাম ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার ক্ষুদ্র তাঁতি। অনেকেই ঋণের দায় মাথায় নিয়ে তাঁত বিক্রি করে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। কেউ কেউ বদলে ফেলেছেন বাপ-দাদার পেশা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার সাথিয়া তাঁত প্রধান পিপুলিয়া গ্রামের তাঁত শ্রমিক অলেদা খাতুন। নিজেদের তাঁত কারখানা থাকলেও ব্যবসায়িক মন্দা আর ধার দেনায় তা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। ক্যান্সারে স্বামীর মৃত্যুর পর এখনও টেনে বেড়াচ্ছেন তাঁত বোর্ডের ঋণের ঘানি। তার মতোই অবস্থা আরও অনেক শ্রমিকের। স্বামী ক্যান্সারে মারা গেছে, আমি এখন লোন লিছি, এতদিন টানিছি, এখন টানতে পারতেছি না। ঋণগ্রস্ত বেচা কেনা করি, এখন আমার বাড়ি ঘরও নাই। আমি ওই সরকার একটা ঘর দিছে, ওই ঘরে এখন আছি। আজ কয়েকটা বছর আপনার যে লাভ আর যে লস গেছে, আমরা তো ফেরোয়ার, অধিকাংশ লোকই পরিবর্তন ঢাকা চলে গেছে। পার্শ্ববর্তী তাঁত গ্রাম সাথিয়া। তাঁত যান্ত্রিকতার মধ্য দিয়েই হারিয়ে গেছে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত। গ্রামের কোথাও নাই মেটে তাঁত। ঋণের বোঝা মাথায় নিয়েই গ্রাম ছেড়েছেন শতাধিক তাঁতি। সাথিয়া গ্রামের সবাই তাঁতি ধরেন ঋণগ্রস্ত হওয়ার কারণে সবাই তাঁত খুঁটি বেচিয়ে ঋণ হয়, রাতের অন্ধকারে সবাই পলাতো। 12 আনা ফেরোয়ার আছে, ঠিক আছে, 12 আনা বেশি ছাড়া কমলায়। এই যে বাইরে এই এলাকা জানে কিরকম কেবা আসলে জবরব। বর্তমান সুতোর দাম বেশি, বুঝছেন, কাপড় চলে না। আমরা এনজিওর টেটা তুলে মিলে খায়া মানে 12 আনা ঢাকা চলে গেছে। একই চিত্র দেখা গেল তাঁত গ্রাম খ্যাত দোগাছি, কুলুনিয়া, চাষকিয়া, নেসরাপাড়া, জালালপুর, নতুনপাড়া সহ অধিকাংশ গ্রামে। অধিকাংশ ক্ষুদ্র তাঁত মালিক এখন যন্ত্রচালিত তাঁত কারখানা শ্রমিক। বিলুপ্তির পথে হস্তচালিত তাঁত ও তাঁত কারখানা। এক সময় আমাদের অনেকগুলো তাঁত খুঁটি ছিল, ব্যবসা বাণিজ্য দুর্বল হওয়াতে আমাদের তাঁত খুঁটি আর নাই, এখন অন্যর বাড়ি শ্রমিক। ব্যবসা বাণিজ্য না থাকার কারণে এখন তাঁত করে সব বন্ধ, সব বেচে কিনে ঋণ পান দিয়ে দিয়েছে। এখন নিজে খুব অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। আর নিম্নে এক একজন 20 থেকে 30টা জায়গায় লোন নিয়ে লাস্টে ছেড়ে ঢাকায় যায়, তারা এখন শ্রম দিতেছে জানেই। বাংলাদেশ তাঁত বোর্ডের সাথিয়া বেসিক সেন্টার সূত্রে জানা গেছে 1781 জন ঋণ গ্রহীতাকে দেওয়া হয়েছে 3,50,00,000 টাকা, যার মধ্যে খেলাপি তাঁতির সংখ্যায় 845 জন, যাদের কাছে পাওনা প্রায় 2.5 কোটি টাকা। এদের অনেকেই মারা গেছেন, কেউ পালিয়ে গেছেন অথবা পেশা বদল করেছেন অনেকেই। রং রাসায়নিকের দাম বেশি, ওদের মানে বিক্রির মানে বাজার কিছুদিন হচ্ছে ভালো থাকে, আবার কিছুদিন হচ্ছে নর্মাল হয়ে যায়। তার যারা 2-1টা চালায় ওদের হচ্ছে পোষাচ্ছে না, আর লাভও খুব সীমিত হয়। এজন্য ওদের তাঁত পেশা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এজন্য আমাদের আদায় করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। শুধু তাঁত বোর্ডই নয়, ব্যবসা না থাকলেও অনেক ক্ষুদ্র তাঁতি বিভিন্ন এনজিও, মহাজনী ও বাণিজ্যিক ব্যাংকের বিশাল ঋণের বোঝা নিয়ে পালিয়ে গেছে গ্রাম ছেড়ে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পর্যায়ক্রমে দেশের সব 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে নীলফামারীর সদর উপজেলা একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। সংগলসী ইউনিয়নের দীঘলডাঙ্গি গ্রামে সঞ্জীব মাল্টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন মন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। আগামী অর্থবছর থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এই ইন্টারনেট শক্তি এবং তারুণ্য ও মেধা কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে তরুণরা। তিনি বলেন, সরকার ইন্টারনেট সেবার দাম কমিয়েছে। 60 কোটি টাকা ব্যয়ে 9 একর জমিতে বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্প গড়ে তোলা হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এদিকে ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেছেন মন্ত্রী। জেলা সদর, উপজেলা সদর, এমনকি ইউনিয়নে বসে ইন্টারনেটের এই বিশ্বজয়ের শক্তি আর তারুণ্যের মেধার সমন্বয় ঘটিয়ে বিশ্বজয়ের হাতিয়ার একটা কম্পিউটার নিয়ে সে কিন্তু হাজার হাজার ডলার, ইউরো, পাউন্ডে সে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে বিদেশে না গিয়েও। সে কারণে আমরা এই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার একদিকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপরে তাদেরকে মেন্টরিং করা হবে, ইনকিউবেশনের ব্যবস্থা করা হবে। এবার অন্য এলাকার খবর। কয়েক দফা বন্যায় খাদ্য সংকটে পড়েছেন বিভিন্ন এলাকার বানভাসী মানুষ। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্নবিত্ত এবং দিনমজুররা। এখনও দেশের 7টি নদীর পানি 18টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে রয়েছে কয়েক লাখ মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে কয়েক দফায় বন্যার কবলে পড়ে। এতে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এসব এলাকার অনেক স্থান এখনও বন্যার কবলে। পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ। দিনমজুর এবং চাষাবাদ করে যারা জীবিকা নির্বাহ করেন তারা এখন দিশেহারা। পানিতে ঘরের আসবাবপত্র, চাল চুলা সবই হারিয়েছেন তারা। জানান, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই আবারও বন্যায় খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। পানির উপরে সহির উপরে মনে করো থাকি ছোঁয়া নিয়ে কষ্ট করি। আমি আশ্রয় নিচে আস্তার উপরে, আমার কেউ দেখানো মানুষ নেই। অনেকে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সরকারি বেসরকারি সহযোগিতা পেলেও তা খুবই সামান্য বলে জানান তারা। অভিযোগ করেন, অনেকের কাছেই এসব সহায়তাও পৌঁছায়নি। হতাশায় বুকের দেখানি নাই, খাবার নাই, আমরা আর্থিক সমস্যায়। চেয়ারম্যান মেম্বার আমরা আর কেউ আইয়ে দেখছো না, দেখো না, আমরা এইদের প্রত্যেক কাজে নিয়ে না আসছি, কেউ খোঁজখবর নেই না। শুধু তাই নয়, বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্য সংকটও। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কেবল সিরাজগঞ্জেই প্রায় 40,000 গবাদি পশু পানিবন্দী হয়ে পড়েছে। জেলার প্রায় 200 হেক্টর জমির কাঁচা ঘাস পানিতে তলিয়ে গেছে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও সুনামগঞ্জ সহ বন্যা কবলিত সব জেলার চিত্র প্রায় একই। ছাগল গরু নিয়ে কষ্ট, মানুষের কষ্ট, আমরা খাবার পাইনি, থাকতে পারিনি, ঘর দুয়ার ভাঙা। ঘরের মধ্যে পানি হয়েছে, পানি ঠেলা থেকে হয়নি। তারপরে চহির উপরে 2টা ছাগল আছিল, চহির উপরে তুলছি। ঠিক মতো রান্না বান্না করে খাওয়া যায় না, গরিব বাসীর কষ্ট, মানুষের কষ্ট। বানভাসীদের জন্য সরকারি, বেসরকারি ও বিত্তবানদের খাদ্য সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্ভোগে থাকা মানুষ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, সুনামগঞ্জ থেকে বন্যার সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী এমরানুল হক চৌধুরী। সহ অন্যান্য নদ নদীর পানিও কিন্তু কমতে শুরু করেছে, কিন্তু হাওরের নিম্নাঞ্চলে যারা অধিবাসী তাদের বাড়িঘরে এখনো পানি রয়েছে। আমি এখন সুনামগঞ্জের একটি আশ্রয় কেন্দ্রে রয়েছে। সেই আশ্রয় কেন্দ্রে এসে আমি যে মন্ত্রী তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা জানিয়েছেন তাদের দুর্বিষহ জীবনের কথা। তারা রোজগার করতে পারতেছেন না, তাদের সীমাহীন দুর্ভোগে স্বচক্ষে দেখে তাদের 2 দিন 3 দিনে একবার আহার জুটে। এইসব দারিদ্র্যপীড়িত মানুষের কাছে জনপ্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দরা তেমন একটা আসছেন না। জেলা প্রশাসক মহোদয় একদিন এসেছিলেন, এসে তাদেরকে দেখে একদিনের খাবার দিয়েছিলেন। সেই খাবারটুকু ছিল জেলা প্রশাসন থেকে দেয়া তাদের জন্য সর্বশেষ খাবার। পরপর 3 দফা বন্যার কারণে তাদের বাড়িঘরে এখনো পানি থাকায় তারা দুর্বিষহ এবং মানবতর জীবনযাপন করতেছেন।
ফরিদপুরে পদ্মা তীরবর্তী ধরলার মোড় এলাকায় আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে গেছে 15টি বসতবাড়ি, হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ এবং বেড়ি বাঁধও। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণেই ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ফরিদপুর সদর উপজেলার ধলারমোড় এলাকায় শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধের মধ্যবর্তী স্থানে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানি বাড়তে থাকায় ভাঙনের তীব্রতা বাড়ে। এরই মধ্যে ভেঙে গেছে অন্তত 15টি ঘরবাড়ি ও অনেক গাছপালা, ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধও। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজম পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বালু উত্তোলন করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙনের কবলে পড়ে সহায় সম্বল হারানোর সংখ্যায় কয়েকশো পরিবার। শহর রক্ষা বাঁধের পাশে অবদার জমি প্রায় 150 ফিট এর ভিতরে এসে সে বেকু দিয়ে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে। 1-150 ফিট তলেতে খুঁজে নিয়ে চলে গেছে। আর মনে করলেন যে পরে বালি হেলাইছে, বালি হেলানোর পরে আবার কাইটে নিয়ে গেছে খাড়া করে, তারপরে সবকিছু ডলকায় চলে গেছে। 30-40 ঘর বাড়ি ঘর আছে, 500-600 মানুষ আছে। ওর কাছে গেলে তোমার বাপের গেলে জায়গা নাকি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মতামত না পাওয়া গেলেও সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা জানান, বারবার অভিযোগ দিয়েও ওই এলাকা থেকে বালু উত্তোলন ঠেকানো যায়নি। ডেজার লাগাইছে, দেখেন ওই জায়গা থেকে শহর রক্ষা যে বাঁধ, সেই জায়গা থেকে বোল্ডার খসে পড়তেছে, এই ডেজার লাগাইছে। যদি আজকের ভিতরে যদি সরকার আমাদের ডিসি মহোদয় এবং ইউএন মহোদয় যদি না নেয় পদক্ষেপ, তাইলে ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হিসেবে আমি পদক্ষেপ নেব। এই পানি অবদার জায়গাতে বালি কাটাতে ওইখানে বেশি গভীর হয়েছে, এখন পানি আসাতে ঘর ভেঙে পড়ছে, পানির ভিতর ডুবে গেছে, গাছপালা ডুবে যাচ্ছে। বাচ্চা মূলত পানি অবদার, যেই কারণে আমি তাদেরকে ইনফর্ম করেছি তারা যাতে ওইটা দ্রুত ওইটা রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে এই বাচ্চা রক্ষা করে। দ্রুতই ভাঙন রক্ষায় কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সাইটটি পরিদর্শন করি, আপদকালীন জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করব এবং আমরা মনে করি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত স্থানটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এদিকে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ির দিঘিরপাড় বাজারে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে একটি পাটের আড়ত সহ 9টি দোকান বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে গৃহীত প্রকল্পের কাজ চলছে, তবে কাজের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আবারও অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে ভোক্তাদের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এবার ধানের ভরা মৌসুম থেকেই চালের বাজারে অস্থিরতা। 10 দিনের ব্যবধানে সব ধরনের চালে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ও খেটে খাওয়া মানুষ। তো যেটা 60 টাকা নেই সেটা এখন 65-70 টাকা। এটা আসলে একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমাদের জন্য। আয় আমাদের সীমিত, জিনিসের দাম হুবহু বাড়তেছে, এগুলো তো মনিটরিং করে দেন। কি কারণে চালের দাম বৃদ্ধি তা জানাতে পারেননি বিক্রেতারা। চালের দাম বাড়ার তো যৌক্তিক কোনো কারণে আমি দেখি না। এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে এবার মৌসুমটা ছিল খুব ভালো, এরই সময় বান বন্যা বৃষ্টি ছিল না, মানুষ সুবিধা মতো ধানটা তুলে নিছে। ধানের মার্কেটটা খুব দ্রুত বাড়ছে, এটা এত দ্রুত বাড়ার কথা না। এই সময় দাম বাড়াতে আমাদের কোনো ভূমিকা নেই, কি কারণে বাড়তেছে এটা সরকার এখন অভিযান করলে বাইরে হয়ে আসবে। দিনাজপুরের বাজারে 28, স্বর্ণা, শম্পা, কাঠালি, 29 সহ সব ধরনের চাল প্রকারভেদে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। তবে বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মিলাররা যে চাউলগুলা করে এখন যে দাম বাড়ায় বিক্রি করতেছে, তো তারা তো কিছুদিন আগে এই ধানগুলোই কম দামে কিনছে। এই মূল্যগুলো হঠাৎ করে এইভাবে যে জাম করে উঠছে, এটা অবৈধ মজুতদারদের কারণেই মনে হচ্ছে এরকম হচ্ছে। দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ায় বিক্রেতারা ক্ষোভ ঝেড়েছেন মিল মালিকদের ওপর। কেউ আবার চাল মজুত করারও অভিযোগ এনেছেন। আমরা মনে করি যে মিল মালিক এবং ধান সিন্ডিকেটের কারণে আজকে এই চালের বাজার অস্থির। যারা মিল মালিক আর ধানের বড় ব্যবসায়ী, তাদের হাতে এটা নির্ভর করে, তাদের উপরে। তবে মিল মালিক সংগঠনের সহসভাপতি জানান, সবজির দাম কেজিতে 20 টাকার বেশি বাড়লে চালের দাম বাড়াও স্বাভাবিক। কোনোদিন হাট বাজারগুলোতে সরকার তদারকি আমরা চোখে পড়েনি যে এই ধানটা কে কিনছে, এই গমটা কে কিনছে। ধানের বাজার, চালের বাজার যত কম থাকবে তত আমাদের মিলারের জন্য ভালো। কেন? 10 কোটি টাকা যদি ইনভেস্ট করি, 14.5% ব্যাংক লোন নিয়ে আমি আমার ধান চালের বাজার বাড়লে আমি আমার সক্ষমতার জায়গাটা হারিয়ে ফেলতেছি।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন বেশি দামে চাল কেনার ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এ অবস্থায় ধানের বাজারে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের হিলিতে দাম বেড়েছে দেশীয় পেঁয়াজ এবং কাঁচামরিচের। দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা আর আমদানিকৃত কাঁচামরিচে 25 থেকে 30 টাকা। সরবরাহ কমের অজুহাতে দাম বেড়ে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ 120 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন দেশীয় পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে কৃষকরা স্বল্প পরিমাণে পেঁয়াজ বাজারে ছাড়ছেন, ফলে বাড়তি দামের কারণে মোকামে আড়তদাররা পেঁয়াজ মজুত করে দাম বাড়াচ্ছেন। এদিকে দুদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 120 থেকে 130 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 150 থেকে 155 টাকা দরে বিক্রি হচ্ছে। কোটা আন্দোলনের কোনো ইস্যু নেই, ছোটখাটো কিছু দল মাঠে নেমেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কাজ লেখাপড়া করা, কোনো বক্তব্য থাকলে সুপ্রিম কোর্টে আগামী 7ই আগস্ট পেশ করুন। কিন্তু কোনো ইস্যু নাই, আপনারা শুধু শুধু রাস্তায় থাকেন না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা। আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 7ই আগস্ট সময় দিয়েছে, সেখানে আপনারা বক্তব্য রাখবেন। কারখানাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে বলে আশ্বস্ত করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে নরসিংদীর পলাশে সার কারখানার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, অচিরেই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে আমদানি করতে হলেও অচিরেই সার উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর সোনাগাজীর মোশাররফ হোসেন মিলন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় রাত 3টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পায়েকপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। নিহতের এক স্বজন জানান, দক্ষিণ আফ্রিকার মিউরান্ড তুর্কি মসজিদে একটি তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ শেষে নিজ কর্মস্থল প্রিটোরিয়া শহরে যাওয়ার পথে লরির সঙ্গে ধাক্কা খেয়ে মোশাররফের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কবিতীর্থ দৌলতপুরে 2 দিনব্যাপী সাহিত্য এবং সাংস্কৃতিক সম্মেলনের আয়োজনের শেষ দিন। গতকাল মুরাদনগর উপজেলার দৌলতপুরে কবি নজরুল মঞ্চের সম্মেলনের উদ্বোধন করেন মুরাদনগর 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। ভারত ভিত্তিক সংগঠন বিশ্ব বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের সহযোগিতায় পূর্ব বাংলা ইউনিয়ন পরিষদ এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু নজরুলকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার কেএনএফের আরও 5 সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বিকেলে আসামিদের কঠোর পুলিশি পাহারায় রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন। এর আগে বৃহস্পতিবার বান্দরবানের রুমা সদরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 অর্থ বছরের জন্য সর্বমোট 297,31,40,40,000 টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে 26তম অধিবেশনে বাজেট ঘোষণা করা হয়। সিনেটের চেয়ারম্যান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সিনেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন ট্রেজারার প্রফেসর আব্দুস সালাম হাওলাদার। প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব 721,64,54,000 টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 1,375,66,86,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দীর্ঘ আলোচনার শেষে সিনেট কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়া সিনেট অধিবেশনে 2023-24 অর্থ বছরে 564,60,26,000 টাকা সংশোধিত বাজেট অনুমোদন হয়। নোয়াখালী সদর উপজেলার এউজবালিয়া
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে চরশুল্লকিয়া খাসের হাট বাজারে নৈশপ্রহরীকে বেঁধে 11টি দোকানে লুটপাট চালায় ডাকাত দল। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যায় বাজারের ব্যবসায়ীরা। রাতে বাজার পাহারায় ছিলেন নৈশপ্রহরী চৌধুরী মিয়া। রাত 2:30টার দিকে প্রথমে 2টি মোটরসাইকেলে 6 যুবক বাজারে ঢোকে। অস্ত্রের মুখে নৈশপ্রহরী চৌধুরী মিয়াকে বেঁধে ফেলে ডাকাত দল। একে একে 11টি দোকানের তালা ভেঙে নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র এবং একটি মোটরসাইকেল নিয়ে চলে যায়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান BM শোয়েবকে সংবর্ধনা দিয়েছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্র। গতকাল বিকেলে কনকসারে অবস্থিত ফাউন্ডেশনের জব্বার খান মুক্ত মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি মোহাম্মদ কবির ভুইয়া কেনেডির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ডক্টর নূর আলম লেরিন, মাছরাঙ্গা টেলিভিশনের চিফ নিউজ এডিটর রাশিদ আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক এবং প্রয়াত লেখক ডক্টর হুমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদ, অধ্যাপক মনোয়ার হাসিনুল আলম সহ অন্যান্যরা। দেশের ভবিষ্যৎ রেসারদের প্রতিভা অন্বেষণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ট্যালেন্ট গ্রো শিরোনামে প্রতিভা বাছাই প্রোগ্রাম। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল দি অটোমোবাইল অনুমোদিত এই সংগঠনের লক্ষ্য বাংলাদেশের রেসারদের আন্তর্জাতিক মানে তৈরি করা। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, বিশেষ অতিথি অটোমোবাইল অ্যাসোসিয়েশনটির প্রেসিডেন্ট আজমলি হোসেন কেসি এবং CJKS এর সাধারণ সম্পাদক আজমল নাসিরউদ্দিন। পরে কসরত দেখান রেসাররা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার। ব্যবসায়িক মন্দায় ঋণ শোধ করতে না পেরে বিপাকে পাবনার কয়েক হাজার ক্ষুদ্র তাঁতি, অনেকেই গ্রাম ছাড়া। দেশের 7 নদীর পানি বিপদ সীমার ওপরে, এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। ফরিদপুরে পদ্মায় ভাঙন, হুমকিতে শহর রক্ষাপাত। ফের অস্থির চালের বাজার, কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। মিল মালিকদের দুশ্চিন্তা, ব্যবসায়ীরা ধানের বাজারে নজরদারি বাড়ানোর আহ্বান। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।